যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এতে করেই আপনাদের অনেকের প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। একই প্রশ্নের জবাব বারবার মানে দেওয়া হবে না আরকি, মানে যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত আছে। যার কারণে মানে আরেকজনের প্রশ্ন বলে যে আমি মন দিয়ে শুনবো না, ব্যাপারটা এরকম না। ধরেন যে আরেকজনের প্রশ্ন হইলেও হয়তো দেখা যাচ্ছে ওইটাই আপনার প্রশ্ন, জবাবটা হয়ে গেল। তো এটা শুনতে হবে আরকি, তাই না? আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে শোনার। আল্লাহ তৌফিক দেন ওয়ালা। আর হচ্ছে এটা ওই মানে এটাই আর মূল কথা এটাই যে আমরা আমরা শুরু করতেছি আমাদের সেশন, কিন্তু এটাতে ওই সবাইকেই মন দিয়ে শুনতে হবে, কারণ এমন হতে পারে যে এটাই আপনার প্রশ্ন। ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একজন ভাই লিখেছেন ফেমিনিজম সংক্রান্ত কোর্সটি কোথায় পাবেন? এইটা পাবেন হচ্ছে আসলাফ একাডেমিতে। আসলাফ একাডেমিতে এখন একটা বর্ষ শেষ ছাড় চলছে। আপনি চাইলে এখন কিনে রাখতে পারেন, পরে সময় মতো করলেন। এখন ছাড়ের সুযোগে প্রায় 150 টাকা আপনি সেভ করতে পারবেন আর কি। আচ্ছা, একজন ভাই বলেছেন পুলিশ অ্যাডমিন ক্যাডার এনএসআই ডিজিএফ এর জব করার ক্ষেত্রে কিছু বলা যায় কিনা। আচ্ছা, এটা মাসলাগত প্রশ্ন, ঠিক আছে না, মাসাইলগত যেটাকে বলে, এটা আলেমদের কাছে মাসওয়ারা করতে হবে। আলেম ওলামার সাথে কথা বলে এটা আপনার ঠিক করতে হবে। তবে আমি একটা বইয়ের সন্ধান দিতে পারি যেখানে এই বিষয়ে আলাপ আছে, সেটা হচ্ছে বিলিয়ন ডলার মুসলিম। বিলিয়ন ডলার মুসলিম বইটার টিকাতে এ সংক্রান্ত আলাপ, যত ধরনের আলাপ হতে পারে সেই আলাপগুলো এখানে রয়েছে। তো একই সাথে আপনার কয়েকটা জিনিস পেয়ে যাবেন সেখানে, ঠিক না? তো এই জন্য এটা ইনশাল্লাহ ভালো একটা বই। আচ্ছা, এরপর হচ্ছে বিসিএস এর ক্যাডার। বিসিএস এর ক্যাডার বলতে আমাদের ওলামায়ে কেরাম এটা বিভিন্ন মত তারা ধারণ করেন। আমার দৃষ্টিতে মোটামুটি আহ, বলা যেতে পারে যে এটা কিছু করার সুযোগ আছে ইসলামের জন্য, মানুষের জন্য। একটা হচ্ছে বিসিএস হেলথ ক্যাডার, স্বাস্থ্য ক্যাডার, সেখানে ডাক্তাররা মানে এটা তো ডাক্তার তো লাগে বেসিক্যালি সমাজের জন্য, সেটা আপনি সরকারের হয়ে চাকরি করেন আর প্রাইভেটে চাকরি করেন। আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডার। এই দুটো ক্যাডার মোটামুটি। শিক্ষা ক্যাডারে এখানে আপনার মানে দেওয়ার সুযোগ রয়েছে। দেখা যাচ্ছে যে একটা জিনিস মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা করে ছাত্রদেরকে বোঝানো, তাদের অন্তরকে ইসলামের দিকে আকর্ষিত করার একটা সুযোগ এখানে রয়েছে। তো বিশেষ করে এই দুটো ক্যাডারকে আমি মোটামুটি মানে মানে কি বলা যায়, মোটামুটি বিতর্কের ঊর্ধ্বে ধরা যেতে পারে আর কি। আচ্ছা, এরপরে এদিকে নিচে যত প্রশ্ন সব শেষের দিকে আছে। উম, শেষের দিকে চলে যাই আমরা। আচ্ছা, গতদিন আমি ব্যবসায়ীদের জীবনীর কথা বলেছিলাম, যে ব্যবসায়ীদের জীবনী পড়লে পরে এটা মানে ব্যবসা সম্পর্কে আরো আরো বেশি সুন্দর মানে কি বলা যায়, ভালো ধারণা হবে বা বিষয়টা আত্মস্থ করা যাবে। সেই ক্ষেত্রে মুসলিম ব্যবসায়ীদের জীবনী নিয়ে সুন্দর একটা বই আছে, এটা হচ্ছে আপনার সন্দীপন প্রকাশনী থেকে প্রকাশিত। বইটির নাম হচ্ছে সম্পদ গড়ার কৌশল। সম্পদ গড়ার কৌশল, সেখানে মুসলিম ব্যবসায়ীদের বিভিন্ন টানাপোড়েন বা তাদের উত্থান পতনের বিভিন্ন আলাপ সেখানে রয়েছে। এটা পড়া যেতে পারে। আচ্ছা। উম, তারপরে দেখা যাচ্ছে, আচ্ছা, খুব অল্প টাকায় কিভাবে ব্যবসা শুরু করব। দেখেন ভাই, এগুলো আপনাকেই মানে বিভিন্ন জায়গায় যে বের করতে হবে যে সমাজে কিসের চাহিদা আছে, হ্যাঁ, কোন পণ্যের বা কোন সেবার চাহিদা আছে, এবং সেখানে আপনি আপনি কিভাবে মানে মানুষের চাহিদাকে পূরণ করতে পারেন এবং সেখানে মানুষ আপনার জিনিসটা নিবে। এইসব বিষয়গুলো আপনাকে, এটা আমি বলে দিলে তো হবে না, আপনাকেই বাজারে ঘুরতে হবে, ঘুরে আপনাকে বুঝতে হবে যে আইডিয়া আইডিয়া ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কোনখানে ব্যবসা করার সুযোগ রয়েছে, কোনখানে মানুষকে ফায়দা পৌঁছানোর সুযোগ রয়েছে। মুসলমানের ব্যবসা তো মানুষকে ফায়দা পৌঁছানো, তাই না? দেখা যাচ্ছে যে আপনার গ্রামে একটা পণ্য তাদের দরকার, তারা পাচ্ছে না, আপনি সেটা শহর থেকে নিয়ে এসে গ্রামে সেখানে তাদেরকে সাপ্লাই দিচ্ছেন, আপনারও ব্যবসা হচ্ছে, তারাও পণ্যটা পেয়ে উপকৃত হচ্ছে, তাই না? এখানে দেখতে হবে যে কি চাহিদা আছে, আর আপনি সেই চাহিদাটা কম খরচে কোনখান থেকে আনতে পারেন, এনে সেখানে তাদেরকে প্রোভাইড করতে পারেন যাতে তাদেরও চাহিদা মেটে, আবার একই সাথে আপনিও আপনারও একটা ইনকাম হয়, তাই না? এটা এটা হচ্ছে ব্যবসার পদ্ধতি, এটা কেউ বলে দিবে না, এটা আপনাকেই চোখ কান খুলে
ঘুরতে হবে, মানুষের চাহিদাকে বুঝতে হবে। ঠিক আছে। আচ্ছা। উম, একজন ভাই জিজ্ঞেস করেছেন ইসলামের ইতিহাস শুরু থেকে কিভাবে জানতে পারবো। শুরু থেকে জানার জন্য একটা সুন্দর বই হচ্ছে, যদি শুরু থেকে জানতে চান সেই ক্ষেত্রে মৌলানা ইসমাইল রেহান হাফিজুল্লাহ, ওনার লেখা মুসলিম উম্মার ইতিহাস বিশ্বকোষ আছে, 10 খণ্ড, সম্ভবত 10 খণ্ড। এটা পড়লে আপনি খুব সুন্দরভাবে জানতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্ত কোয়েশ্চেন যেগুলো অন্তরে আছে সেগুলা জবাব পাবেন ইনশাল্লাহ তালা। আচ্ছা, একজন ভাই প্রশ্ন করছেন, ম্যাথ পড়ি কিন্তু ভালো লাগে না, আবেগের বশে ইঞ্জিনিয়ারিং নিয়ে নিয়েছি, এখন সাজেশন চাচ্ছি কি করা যায়। আচ্ছা, এখন যদি প্রথম বর্ষ হলে পরে তো আপনি পরের বছর আবার পরীক্ষা দিতে পারবেন, দিয়ে আপনি অন্য সাবজেক্টে যেতে পারবেন, সেই সুযোগ তো আছেই। হ্যাঁ, দেখা যাচ্ছে এই বছর আপনি ফার্স্ট ইয়ারে, আপনি তাহলে সামনের বছর একটা সুযোগ আছে, আপনি পরীক্ষা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন। তো আসলে এই যে মানে আমাদের যে সায়েন্সই পড়তে হবে, ইংরেজি যে পড়তে হবে, এই যে একটা একটা সামাজিক একটা ধারণা। হুম, যেমন হচ্ছে আমাদের একজন ভাই আছেন, হাসান মাহমুদ ভাই, উনি খুবই ভালো ছাত্র ছিলেন, বোর্ড স্ট্যান্ড করা ছাত্র ছিলেন। কিন্তু উনি যখন ভার্সিটিতে গেলেন, যাওয়ার পরে উনি, এটা হচ্ছে বাঙালি মুসলমান প্রশ্ন বইয়ের লেখক হাসান ভাইয়ের কথা বলছি আমি। উনি তখন মানে নিজের ইচ্ছাতেই উনি আর্টসের সাবজেক্টে চলে গেলেন, সোশিওলজিতে পড়াশোনা করলেন, এরপর ডক্টরেট করে এখন কাতারে কোনো একটা ভার্সিটিতে উনি লেকচারার হিসেবে আছেন, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছেন আর কি। তো এই যে মানে আসলে যে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়েই আমাকে ভালো করতে হবে ব্যাপারটা এরকম না। অন্য সাবজেক্ট পড়েও ভালো করার সুযোগ আছে, আপনি যদি ঠিকভাবে পড়াশোনা করেন, আপনার যদি ওই যোগ্যতাগুলো থাকে, তাহলে যে কোনো সাবজেক্টেই আপনি মানে গবেষণাধর্মী চিন্তা ভাবনা করতে পারবেন, যে কোনো সাবজেক্টে আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে। তো যার কারণে যদি আপনার এটা ফার্স্ট ইয়ার থাকে, তাহলে সামনের বছর আপনি আবার পরীক্ষা দিয়ে আবার অন্য অন্য সাবজেক্টে চলে যেতে পারেন, যদি আপনার ইঞ্জিনিয়ারিং ভালো না লাগে। আর যদি সেই সুযোগ না থাকে, তাহলে আপনাকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এটা মেনে নিতে হবে আর কি, বাস্তবতা মেনে নিয়ে আপনাকে ভালো করে পড়ে চেষ্টা করতে হবে যে ইঞ্জিনিয়ারিং এখানে, হয় আপনি ইঞ্জিনিয়ারিং পড়ার পর ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো ব্যবসায় চলে যান, আর যদি না হয় তাহলে খুব ভালো করে পড়াশোনা করেন, যেন সিজিপিএ ভালো থাকে, আপনি ভালো জায়গায় আরো উচ্চতর পড়াশোনা করতে পারেন। আচ্ছা, প্রশ্নোত্তর। একজন ভাই জিজ্ঞেস করেছেন বিসিএস ক্যাডার হয়ে গেজেটেড অফিসার, আপনি ক্যাডার হয়ে গেলেন মানেই গেজেটেড অফিসার হয়ে গেছেন। একজন জিজ্ঞেস করেছেন যে বিসিএস ক্যাডার হয়ে গেজেটেড অফিসার পর্যন্ত পৌঁছাতে আনুমানিক 4-5 বছর সময় লাগে। সময় লাগে না, আপনি যখনই ক্যাডার হলেন তখনই গেজেটেড, মানে গেজেট বের হওয়া মাত্রই আপনি গেজেটেড অফিসার হয়ে গেলেন আর কি। হুম। বিসিএস এ কোন ক্যাডারে যেতে চান, এটা আলেমদের সাথে পরামর্শ করে নিন। সব ক্যাডারকে আলেমরা ঢালাওভাবে জায়েজ বলেন না, ঠিক আছে না, এটা অবশ্যই সেরকম যিনি দুনিয়া বুঝেন, বাস্তবতা বুঝেন, এরকম একজন আলেমের সাথে আপনি পরামর্শ করে নেবেন। আচ্ছা, একজন ভাই জিজ্ঞেস করছেন নতুন জেনারেশনের মাঝে দাওয়া ইনফিউজ করতে এডুকেশন সেক্টর বাদে আর কি কি ফিল্ড আছে বলে মনে করেন। নতুন জেনারেশনের সাথে কন্ট্যাক্ট তো হতে হবে, নতুন জেনারেশনের সাথে কন্ট্যাক্ট হইতে হলে আপনার তো আসলে এডুকেশন সেক্টর ছাড়া আর কোনভাবে আপনি নতুন সেক্টরের সাথে এঙ্গেজ হতে পারেন। একটা হচ্ছে যে আপনি শিক্ষক হিসেবে, হ্যাঁ, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, এই সমস্ত জায়গায়, ভার্সিটি, এগুলোতে মানে চাকরি করতে পারেন, করে সেখানে আপনি নতুন জেনারেশনের সংস্পর্শে আসতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি আপনার প্রিভিয়াস, আপনার যে ক্যাম্পাস ছিল সেই ক্যাম্পাসে যেতে পারেন, একটা টিম করে ক্যাম্পাসে গিয়ে সেখানে তাদেরকে আপনি ক্যারিয়ার কাউন্সেলিং এর মাধ্যমে, আপনি বলবেন যে আমি ক্যারিয়ার কাউন্সেলিং করতে আসছি এখানে, কিন্তু ক্যারিয়ার কাউন্সেলিং এর মাঝে মাঝে আপনি সুন্দর জীবনযাপন কিভাবে করা যায়, কিভাবে ভালো থাকা যায়, তো ভালো থাকার উপায় তো একটাই, ইসলাম, তাই না? তো সেভাবে আপনি ওখানে ওদেরকে আহ, নতুন জেনারেশনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারেন ক্যারিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে। বা দেখা যাচ্ছে যে আপনি আপনার সাবেক হাই স্কুলে গেলেন বা সাবেক কলেজে গেলেন, সেখানে গিয়ে আপনি তাদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং করতেছেন, বা তাদেরকে সামাজিক সমস্যা নিয়ে কাজ করতেছেন, যেমন পর্ন অ্যাডিকশন, তারপর দেখা যাচ্ছে টিকটক আসক্তি বা সোশ্যাল মিডিয়া আসক্তি, তারপরে হচ্ছে আর কি মাদকাসক্তি নিয়ে হতে পারে, তারপর হারাম রিলেশনশিপ নিয়ে হতে পারে, তারপর হচ্ছে আপনার আর কি হতে পারে, গেম আসক্তি নিয়ে হতে পারে, হ্যাঁ, স্ক্রিন গেম আসক্তি, এগুলা, মুভি আসক্তি, এগুলো নিয়ে কাজ করে যে পড়াশোনা ভালো হবে। মানে টিচারদেরকে বলবেন যে আমরা একটা এরকম জিনিস নিয়ে কাজ করতে চাই, যেগুলোর কারণে
বাচ্চারা রেজাল্ট খারাপ করে, আমরা এগুলো নিয়ে কাজ করতে চাই। তো দেখা যাচ্ছে যে তারা একটা ব্যবস্থা করে দিলেন। তো এরপর আপনার দাওয়াত তো শেষ পর্যন্ত সমাধানে গিয়ে তো ইসলাম ছাড়া আর কিছুই নাই আসলে, তাই না? তো সেখানেও আপনি তাদেরকে দাওয়াতের একটা মৌকা আছে সেখানে, ঠিক আছে না? আমার কাছে মনে হচ্ছে রিসেন্টলি যে ক্যারিয়ার কাউন্সেলিং এর কালচারটা যদি শুরু করা যায় এবং কালচারটা যদি আমাদের দিনী ভাইদের হাত ধরে হয়, তাহলে এটা নেক্সট জেনারেশনের কাছে একটা বিরাট দাওয়া পৌঁছানো সম্ভব, ঠিক আছে না? আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো উম, 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 একজন ভাই জিজ্ঞেস করেছেন, আমি রিজিক রিলেটেড বা মুমিন বা মুসলিমদের ক্যারিয়ার রিলেটেড কিছু বই পড়তে চাই, আমাকে কি কিছু বই সাজেস্ট করবেন? আচ্ছা, একটা বই প্রথম যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে মাকতাবাতুল বায়ান থেকে প্রকাশিত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, আবু হানিফার ছাত্র, আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র ইমাম মুহাম্মদ, ওনার লেখা বই জীবিকার সন্ধানে। হ্যাঁ, এটার বাংলা অনুবাদ জীবিকার সন্ধান। এই বইটা প্রথমত আপনি পড়তে বলবো আপনাদেরকে। দ্বিতীয়ত বিলিয়ন ডলার মুসলিম, এটা একটা চমৎকার বই। তারপর হচ্ছে এই যে কি বলা যায়, এই যে সম্পদ গড়ার কৌশল, সন্দীপন প্রকাশনী থেকে প্রকাশিত সম্পদ গড়ার কৌশল। এছাড়া প্রোডাক্টিভ মুসলিম নামে একটা বই আছে, প্রোডাক্টিভ মুসলিম, গার্ডিয়ান পাবলিকেশনে, এটাও খুব সুন্দর একটা বই। তারপরে আর কি আছে এরকম, বিসিএস নাকি উচ্চশিক্ষা, হ্যাঁ এরকম একটা বই আছে আমাদের ডক্টর সরোয়ার ভাইয়ের লেখা, বিসিএস নাকি উচ্চশিক্ষা। এটাও আপনাদের কাজে লাগার মতো একটা বই, ক্যারিয়ার কেন্দ্রিক। তারপরে দেখা যাচ্ছে আর কি বই হতে পারে, এই বইমেলায় আমার একটা বই আসবে, মানে ক্যারিয়ার কেন্দ্রিক, ক্যারিয়ারের বিষয়গুলো নিয়ে একটা বই আসবে ইনশাআল্লাহ। আহ, এটাও সংগ্রহ করতে পারেন। আর এই মুহূর্তে মাথায় আসছে না, এই মুহূর্তে প্রোডাক্টিভ মুসলিম তো বলছি, তাই না? তারপর হচ্ছে এই কয়টাই মোটামুটি, এগুলো পড়লে আরো সামনে ইনশাল্লাহ আসবে, আরো সামনে ইনশাল্লাহ তালা অনেকেই আগ্রহী হবেন এগুলো বিষয়ে লিখতে ইনশাল্লাহ। মোটামুটি এখন আপাতত এই কয়টা বই খুব জরুরি মনে হয় আমার কাছে আর কি। আচ্ছা, ইন জেনারেল মেয়েদের জন্য একটা গাইডলাইন যদি বলতেন, স্পেশালি যারা প্র্যাকটিসিং মেয়েদের জন্য, আপনাদের এই যে কোর্সটা, এই কোর্সের আগের একটা কোর্স আছে মুমিনের ক্যারিয়ার ভাবনা। এটা তো শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা, মুমিনের ক্যারিয়ার ভাবনা। সেটা অলমোস্ট 5 ঘন্টার মতো। সেখানে 2.5 ঘন্টা মতো শুধু বোনদের নিয়ে আলাপ আছে, বোনদের ক্যারিয়ার নিয়ে। তো বোনদের কাছে অনুরোধ থাকবে যদি আপনারা ওইটা করে ফেলতে পারেন, ওটাও এরকম 100 টাকা, বা বিভিন্ন সময় অফারে ছাড়া হয়, তখন আরো দাম, আরো প্রাইস কমে যায়। তো যার কারণে এটা করে ফেলতে পারলে আপনারা ওটা মানে বোনদের ক্যারিয়ার সম্পর্কে একটা ইন জেনারেল আইডিয়া পাবেন, ঠিক আছে? এছাড়াও যদি ডাবল স্ট্যান্ডার্ড 2 নামে একটা বই আছে আমার, ওই বইটা যদি পড়েন তাহলে পরে দেখা যাচ্ছে যে বোনদের ক্যারিয়ার সম্পর্কে একটা রাফলি একটা ধারণা আপনার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে পরের প্রশ্ন হলো, উম, একজন প্রশ্ন করেছেন, ভাই আমরা আন্দালুসিয়াকে হারিয়ে ফেলেছি 750 বছর শাসন করার পর, আজ ওই আন্দালুসিয়া আর আমাদের নাই, কেন আমরা হারালাম, আমাদের ভুলগুলো কি ছিল, পুনরায় এটাকে ফিরে পেতে কি করণীয়, এ ব্যাপারে আমি কি করতে পারি? এটা তো অনেক বিস্তারিত আলাপ। হ্যাঁ, কেন নাই, কেন আমরা হারালাম, কি কি ভুল ছিল, এখন কি করণীয়, আর আমি ব্যক্তিগতভাবে কি করতে পারি। তো এটা বিশাল আলাপ, অনেক বড় আলাপ, এটাই প্রায় 1 ঘন্টার আলাপ। তো এটা আসলে ভুল তো অনেকে ছিল, ভুল হচ্ছে ইসলামী শরিয়ত থেকে দূরে চলে যাওয়া, ইসলাম থেকে দূরে সরে যাওয়া, ইসলামী শরিয়াকে থেকে দূরে সরে গিয়ে ভোগ বিলাসের মধ্যে গা ভাসায় দেওয়া, গান, নারী, মদ। হ্যাঁ, আমাদের শাসকরা এরকম হয়ে গেছে, এবং ওই শাসকগুলোকে আমরা টেনে নামাইতে পারি নাই। ওই শাসকগুলোকে আমরা টেনে নামাই আবার আমরা শরিয়াতের রাষ্ট্র ব্যবস্থা দিব, এই মানে হিম্মত আমরা করতে পারি নাই আর কি, মুসলমানরা করতে পারে নাই। তো যার কারণে এটা আর নাই। এটা এই কারণে আমরা হারালাম। এটাই মূল ভুল আমি মনে করি। এখন পুনরায় ফিরে পেতে হলে আমাদেরকে আবার ইসলামী শরিয়াতের কাছে ফেরত যেতে হবে, ইসলামী শরিয়াকে টপ টু বটম সবখানে এটাকে এস্টাবলিশ করতে হবে, এবং এটা এস্টাবলিশ করার জন্য যা যা করা প্রয়োজন সেটা করতে হবে। কখনো মৌখিক, কখনো হাত দিয়ে, কখনো জবান দিয়ে, এটা করতে হবে। এখন আমি কি করতে পারি, আমি এখানে এখন আপনাকে দেখা যাচ্ছে যে আমাদের আর কিছু না থাক, জবান তো আছে, তাই না? আর কিছু না থাকলেও মুখ তো আছে। তো এই মুখ দিয়ে আমরা ইসলামের দাওয়াতকে পৌঁছে দেবো আমার আশপাশে, যতদূর আমার রিচ যায়, আমার নাগাল যতদূর পর্যন্ত যায়। তাদেরকে আপনি ঠিক যেভাবে সোনালী অতীতকে, আন্দালুসিয়াকে ফিরে পাওয়ার একটা চেতনা আপনার মধ্যে আসছে, এই চেতনাটা আরো 10 জন মুসলিম, আরো 20 জন, আরো 100 জন মুসলিমের ভিতরে এই চেতনাটা ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে না? এভাবে আস্তে আস্তে দেখা যায় একটা সময় আমরা আবার আমাদের নিজেদের ভুলগুলোকে বুঝতে পেরে সঠিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে যখন আমরা সচেতন হব, তখন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আবার আমাদের হাতে আগের সেই ইয়ে দিবেন আর কি।
আচ্ছা, অর্থনীতি সাবজেক্টের ব্যাপারে জানতে কি কি বই পড়া যায়? অর্থনীতির ব্যাপারে জানতে সবার আগে আমি সাজেস্ট করব হচ্ছে মোহাইমেন পাটোয়ারি ভাইয়ের লেখা ব্যাংক ব্যবস্থা এবং টাকার গোপন রহস্য। এছাড়াও ওর আরো কিছু বই আছে, গল্পে গল্পে অর্থনীতি একটা বই আছে, তারপর সুদ নয় কর্জে হাসানা সমাধান একটা বই আছে, ইসলামী ব্যাংক ব্যবস্থার উপরে বই আছে। তো এই বইগুলো পড়তে পারেন। ওনার লেখা আসলে নির্ভরযোগ্য। ওনার লেখা আপনি পড়লে এটা সম্পর্কে একজন মানে আমাদের যতটুকু ধারণা প্রয়োজন অর্থনীতি, বিশ্ব অর্থনীতি সম্পর্কে এতটুকু ধারণা চলে আসবে ইনশাল্লাহ। এছাড়া আরেকটা বই আমি পড়তে সাজেস্ট করবো, সেটা হচ্ছে ইফতেখার সিফাত ভাইয়ের অনুবাদ ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা। এই বইটা পড়া দরকার, প্রত্যেকেরই পড়া দরকার। এটা নিয়ে পড়লে খুব ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন বলেছেন যে আর্মিতে জয়েন করেনি, আপনার মতামত কি? এই বিষয়গুলো নিয়ে আলেমদের সাথে পরামর্শ করা জরুরি। বিশেষ করে আর্মিতে ঢুকলে পরে এটা নিজের ইমান আমল নিয়েই মানে টিকে থাকা খুব খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ প্রত্যেকটা চাকরিরই একটা একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট আছে, তাই না? একটা পরিবেশ আছে। তো আর্মির পরিবেশটা এতটাই বেশি ইসলামের সাথে যায় না, এতটাই বেশি মানে ইসলাম প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ দাঁড়িয়ে রাখলে সে একটা রেড, তার প্রতি একটা রেড মার্ক। কেউ যদি বেশি নামাজি হয়, তার মানে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ রেগুলারলি পড়ে, সে একটা রেড মার্ক হয়ে যাবে। ঠিক আছে না? স্ত্রী নিয়ে যদি কেউ পার্টিতে না যায়, অফিসারদের পার্টি হয়, তো পার্টিতে না যায় তাহলে পরে সে কনজারভেটিভ হয়ে মানে রেড মার্ক পড়ে যাবে। তো এই অবস্থায় তো আসলে চাকরি করা সম্ভব না বা উপরে ওঠা সম্ভব না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে মূলত যদি কেউ আসলে ইসলামের ব্যাপারে কনসার্ন থাকে তা না যাওয়াই ভালো। আচ্ছা, তারপর হচ্ছে পরিচিত এক ভাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন, পর্ন খুব একটা দেখেন না, সমকামিতা আসক্ত। আচ্ছা, এটা তো আমাদের সমকামিতা বা পর্নোগ্রাফি নিয়ে সেশন না, সুতরাং এখানে এই বিষয় নিয়ে আলোচনাটা আসলে উচিত না, ঠিক আছে না? বরং আপনি যেটা করতে পারেন, আসলাফ একাডেমিতে ওনারা পর্নোগ্রাফি নিয়ে একটা সুন্দর কোর্স করাচ্ছেন। সেই বিষয়গুলো নিয়ে ওখান থেকে তারা কিভাবে পর্নোগ্রাফি থেকে বাঁচা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ, সেটা করতে পারেন। আর যদি মানে আমার ইউটিউব চ্যানেলে একটা একটা ভিডিও আছে সমকামীদের প্রতি পরামর্শ, সেই ভিডিওটা ওনাকে দেখাতে পারেন। একজন ভাই বলতেছেন, আমরা যারা স্টুডেন্ট তারা কি আপনার মতো লেখকদের বই পড়বো? আপনারা পড়বেন বলেই তো আমরা লিখি, নাকি? আমরা তো আর আলেমদেরকে পড়ার জন্য লিখি না। আলেমরা তো এলেম, তারা তো আছেই, ওনারা তো আরবিতে শেখেন, উর্দুতে শেখেন। তো বাংলায় লেখালেখি কিসের জন্য, কাদের জন্য? বাংলা লেখালেখিগুলো তো আপনাদের জন্যই, তাই না? আচ্ছা, বউদের উদ্দেশ্যে আলাদাভাবে পরামর্শ, এটা আমি আগে বলেছি। এটা আগের ইয়েতে আছে আর কি, আগের সেশনে এটা নিয়ে 2.5 ঘন্টা আলাপ আছে। একজন বা বোন লিখেছেন, আমি মেয়ে হয়ে যদি দাওয়াতের কাজ করতে চাই, সেক্ষেত্রে ডাক্তারি পড়ার সুফল ও কুফল কি হতে পারে? মেয়েদের জন্য ডাক্তারি অন্য কোনো পেশার চাইতে ভালো, আবার সামাজিক একটা ইনফ্লুয়েন্স থাকবে, স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে, যা দাওয়াতে হেল্পফুল। যেহেতু আপনি ডাক্তার, এটা আলাদা ইম্প্যাক্ট আছে। এত পড়ার প্রেশারে আমি কতটুকু ইলম অর্জনের সুযোগ পাবো? আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে ডাক্তারি পড়তে যাওয়ার ক্ষেত্রে আসলে কি, যদি আমাকে বলেন যে সম্পূর্ণ ইসলামী দৃষ্টিকোণ থেকে এই বর্তমান প্রেক্ষাপটে মেয়েদের ডাক্তারি